A film titled as 36 Hours of Betrayal is made by Culture Ministry. This film is based on the Pilkhana massacre which occurred on 25th February 2009 in Dhaka, Bangladesh. This is the incident where the most number of army officers were killed in a single event without any war or any kind of battle situation. This massacre in some way paralyzed our military force, and the impact of that massacre is still in our country. We are the people have suffered a lot due to this event which just weakened our armed forces. So let's see what's in the film 36 Hours of Betrayal. মাননীয় প্রধানমন্ত্রী আসসালামু আলাইকুম। এখানে বিডিআরে বিদ্রোহ হয়েছে। আমি আছি দরবার হলে, আমার অফিসারদের সহ আমাদেরকে ঘেরাও করে গুলি করছে ওরা। আমাদের অস্ত্র নাই, এই জন্য আমরা জবাব দিতে পারছি না। অলরেডি র্যাব মুভ করছে, সেনাবাহিনীও মুভ করবে। আপনি যত দ্রুত পাঠাবেন তত তাড়াতাড়ি পরিস্থিতি আমরা সামাল দিতে পারবো। যাচ্ছে, আমি দেখে হেলিকপ্টার পাঠাচ্ছে। 25শে ফেব্রুয়ারি 2009 সেদিন আনুমানিক সকাল 9টায় আমি ফোন কল পাই পিলখানা থেকে, এবং তখন সেই ফোন কলের মাধ্যমেই জানতে পারি যে পিলখানাতে আমাদের সামরিক অফিসাররা আক্রান্ত হয়েছেন। আমি সাথে সাথে তৎকালীন মইনু আহমেদের এডিসি ক্যাপ্টেন জুনায়েদকে এটা ফোনে জানাই, এবং উনি আমাকে বলেন যে সেনাপ্রধান অবগত আছেন এবং উনি ব্যবস্থা নিচ্ছেন। এরপরে এমআইএসটি থেকে আমরা কতিপয় অফিসার সকাল 10:30 বা 11টার সময় আমরা এই আবহানী মাঠে চলে আসি, এবং এসে দেখতে পাই যে অলরেডি 46 ব্রিগেড এই আবহানী মাঠে ডিপ্লয়েড অবস্থায় আছে। শুধু আবহানী মাঠেই না, 46 ব্রিগেডের একটি অংশ এই মেডিনোভার সামনে এই রাস্তায় পিছনের গলিতে ভারী অস্ত্রশস্ত্র নিয়ে সকাল 10:30 থেকে অপারেশন পরিচালনা করার জন্য রেডি ছিল। এর বাইরেও পিলখানার 3 নম্বর এবং 5 নম্বর গেটে র্যাবের একটি সেকশন এবং একটি প্লাটুন অপারেশন রেডিনেস অবস্থায় ছিল। আর আমি ঠিক এখানে যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে মাত্র 300 গজ দূরে ওই যে গাছটি দেখা যায় সেটি হচ্ছে পিলখানার গেট। অর্থাৎ পিলখানা থেকে মাত্র 300 গজ দূরে সকাল 10:30 থেকে সেনাবাহিনী অপারেশনের জন্য সম্পূর্ণ প্রস্তুত ছিল, অপেক্ষা করছিল একটি আদেশের জন্য, মুভ ফরওয়ার্ড। সে আদেশটি আর আসেনি। The cost of that delay or declining. আমাদের কাছে সর্বোচ্চ অস্ত্রটাই ছিল হচ্ছে 12 বোরের শর্টগানগুলো। তো সেই হিসেবে আমরা শর্টগান ফায়ার করে আমরা গেটের দিকে এগিয়ে যেতে থাকি, এবং একটু পরেই আমরা নিউ মার্কেট গেটটা দখল করি। র্যাবের তৎকালীন এডিজি ছিলেন হচ্ছে কর্নেল রেজানুর খান। স্যারকে ফোন দেই যে স্যার আমরা অলরেডি নিউ মার্কেট গেট দখল করেছি। তৎক্ষণাৎ উনি মারাত্মক মাত্রায় ক্ষিপ্ত হয়ে যান যে তোমাকে কে অর্ডার দিয়েছে ফায়ার ওপেন করার জন্য, বা তোমাকে এই গেট দখল করার জন্য কে অর্ডার দিয়েছে। উনি তৎক্ষণাৎ বলেন ওইখান থেকে ফল ব্যাক করো, এবং তোমরা এক্স্যাক্টলি যে নীলক্ষেতের যে মোড়, যেটা চৌরাস্তার মোড়, এর সামনে কোনোভাবেই যেন আমরা না যাই। এর ভিতরে আমি ফোন পেলাম এডিজি কর্নেল রেজানুর খানের কাছে। উনি আমাদেরকে বললো যে তোমরা ভিতরে প্রবেশ করবে না এবং গুলি আপাতত করবে না, আমরা জানাবো কি করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী আলোচনা করতে বলেছেন, এবং তাদের সাথে আলোচনার মাধ্যমেই সমস্ত কিছু সলিউশন হয়ে যাবে। আনুমানিক বেলা 12টার দিকে আমরা দেখতে পাই 3-4 জন লোক সাদা পতাকা হাতে নিয়ে পিলখানার দিকে এগিয়ে যাচ্ছে, এবং তারা যখন পিলখানার দিকে অ্যাপ্রোচ করলেন হঠাৎ করে আচানকভাবে গুলি বন্ধ হয়ে গেল। আমরা খুব অবাক হয়ে তাকিয়ে দেখছিলাম যে এ ধরনের হঠাৎ করে কারা এরা। পরবর্তীতে জানতে পারি
তারা ছিল আওয়ামী লীগের 4 জন সংসদ সদস্য, মির্জা আজম, জাহাঙ্গীর কবির নানক, ওয়ারেস হোসেন বেলায়েত এবং মাহবুবা রাগিনী। আমার বাবা যখন কল দেয় আমি তখন কলটা আমি রিসিভ করেছিলাম আর কি। তো আমি কলটা রিসিভ করার পর আমার বাবা বলে যে আমার মাকে যেন আমি ফোনটা দিই। এইটাই আমার বাবার লাস্ট। এরপর আর কোনোদিন আমি আমার বাবার ভয়েস শুনি নাই। বাংলাদেশের প্রত্যেকটা চ্যানেল তৎকালীন প্রচার করছিল যে জেনারেল শাকিল জীবিত আছেন। শুধু একমাত্র দেখি এনডিটিভি বা ইন্ডিয়ান একটা চ্যানেল প্রচার করলেন সকাল সকাল যে জেনারেল শাকিল হ্যাজ বিন অ্যাসাসিনেটেড। কোনো সন্তান তো এই সংবাদ বিশ্বাস করতে যাবে না। এত তাড়াতাড়ি সব কিছু হচ্ছিল, কেউ কিছু বলছিল না। আঙ্কেল আন্টিরা ছিল, বলতাম যে আমি বাসায় যাব, ওটার কোনো উত্তর ছিল না। হলে আব্বু আমার সাথে কথা বলবো, কেউ উত্তর দিচ্ছিল না আমাদের। দুইটার মধ্যে দুইটা ডেড বডি হাজারীবাগ সুয়েরেজ লাইন দিয়ে বেরিয়ে আসে। মানে বেলা 2টার মধ্যে সারা জাতি জানতো যে 2জনকে কমপক্ষে হত্যা করা হয়েছে। এই আবাহনী মাঠে আমাদের গ্রাউন্ড কমান্ডার ছিলেন ব্রিগেডিয়ার হাকিম স্যার। ব্রিগেডিয়ার হাকিম স্যারকে আমরা বারবার প্রশ্ন করি, কখন আমরা ভিতরে যাব, কখন আমাদের ভাইদেরকে উদ্ধার করব, তাদের পরিবারদেরকে উদ্ধার করব। উনি বলেন সেনাপ্রধান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বিষয়টি আলোচনা করছেন এবং ওনার আদেশ পেলেই আমরা মুভ করব। সেই পরিস্থিতিতে আমরা দেখলাম 3টার সময় প্রধানমন্ত্রীর সাথে কিলাররা 14 জন কিলার মিটিং করে এবং যমুনাতে তারা যায়। যে বিষয়টা আমাদেরকে অবাক করে, কোনো ইন্টেলিজেন্স এজেন্সি বা সরকারি সংস্থা, প্রাইম মিনিস্টারের অফিসিয়াল রেসিডেন্স, এসএসএফ, কেউই আমাদেরকে ওই 14 জনের নাম বা ছবি দেয় না। হঠাৎ করে দেখলাম যে একটা টিম সাহারা খাতুনের নেতৃত্বে আইজিপি এবং আরো 2-1জনকে সাথে করে ভেতরে প্রবেশ করলো 25 তারিখে রাত্রেই। পরে সাহারা খাতুন যখন আসে আমরা ওনার গলার আওয়াজ পাই এবং আমরা মনে করি যে মেবি ফাইনালি উনি আসাতে হয়তো কোনো একটা মিটিগেশন হবে বা কোনো কিছু হবে। কিন্তু দেখলাম যে 10 মিনিট সাহারা খাতুন মানে কি বক্তৃতা দিলেন টিভি ক্যামেরার সামনে দিয়ে, উনি পরে চলে গেলেন। আমরা লক্ষ্য করলাম যে উনি যখন বের হয়ে আসছে যে শুধুমাত্র ক্যাপ্টেন মাজারের ওয়াইফকে নিয়েছে। ক্যাপ্টেন মাজারের ওয়াইফ ছিল আইজিপি নূর মোহাম্মদের মেয়ে, যেহেতু আইজিপি নিজেই ছিলেন ভিতরে। বাকি যে কয়টা ফ্যামিলি উনি এনেছিলেন এরা সবাই ছিল ওই বিদ্রোহীদের ফ্যামিলি, যারা এই ডিএডি বিদ্রোহ করেছে। অন্যান্য সকলের সাথে তাদের পরিবারকে উনি বের করে নিয়ে আসলেন। এভাবে কিন্তু আপনার 25 তারিখ শেষ হয়ে গেল, আমরা কিছু করতে পারলাম না। আমরা সব দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা, আমি বলবো আমরা তামাশা দেখছিলাম। Yeah, you did. Bullets were fired. 26শে ফেব্রুয়ারি সারাদিন আমরা ইউনিফর্ম পরে অস্ত্র হাতে এখানে অপেক্ষা করছি কখন আমার ভাইদেরকে উদ্ধার করব। আমরা সারাদিন পিলখানা কর্ডন করেছিলাম, আর সেই কর্ডনের ভিতর, সেই নিরাপত্তা বলয়ের ভিতর খুঁজে খুঁজে আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে। সেনাবাহিনীর মিলিটারি একাডেমি ট্রেনিং, কমান্ডো ট্রেনিং, এগুলোর কি মূল্য আছে যদি এই সব দুর্যোগ মুহূর্তে, অরাজক মুহূর্তে আমাদের ভাইদেরকে উদ্ধার করতে না পারি? যুদ্ধক্ষেত্রে তাহলে আমরা কি করব? ইনডিসিশন, ওয়েটিং ফর পলিটিক্যাল অর্ডার, নাকি সেটা হবে মিলিটারি এক্সিকিউশন অর্ডার? সেই প্রশ্নটা আজকে আমি আপনাদের কাছে রাখতে চাই। সাতাশ তারিখ আমরা যখন পিলখানায় ঢুকি, সে এক অন্য পিলখানা, চারিদিকে ধ্বংসযজ্ঞ, গুলির ছাপ, রক্তের ছাপ। আমাদের ভাইগুলোর লাশ আমরা গণকবর, ম্যানহোল থেকে উদ্ধার করি। লাশগুলো ছিল বিকৃত। সমস্ত বাড়িঘর ছিল জ্বালানো, পোড়ানো, লুটতরাজের চিহ্ন। কিন্তু একটি বাড়ি ছিল একদম অক্ষত। সেটি ছিল 44 রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শামসের বাসা।
এই শামসকেই শেখ হাসিনা নিয়ম বহির্ভূতভাবে এসএসএফে তাকে পদোন্নতি দিয়ে কর্নেল পদে নিয়োগ দেওয়া হয়। পরবর্তী তদন্তে দেখা যায় লেফটেন্যান্ট কর্নেল শামস 25 এবং 26 তারিখ দুবার পিলখানা থেকে বের হয়ে যমুনা গিয়েছিল এবং যমুনা থেকে আবার পিলখানাতে এসেছিল এবং তার একাধিক কল রেকর্ড পাওয়া যায় যেখানে যমুনায় সে কোনো একজন ব্যক্তির সাথে বিদ্রোহ চলাকালীন সময়ে কথা বলেছিল। যেই শামসের বিডিআর ম্যাসাকারের জন্য কোর্ট মার্শাল ফেস করার কথা, তাকে সবকিছু থেকে বিরত রেখে শেখ হাসিনা তাকে পুরস্কৃত করেন এবং আমেরিকাতে ডিফেন্স অ্যাটাচে হিসেবে পলায়নের সুযোগ করে দেন। মানে বাবা হারানোটা তো একটা কষ্ট আসলে, কিন্তু এরকম একটা জায়গায় থাকা যেখানে আসলে মানে আই ক্যান বিলিভ আই অলমোস্ট ডাইড হিয়ার নট টু লং অ্যাগো। মানে এখন যে বেঁচে আছি এটাই তো মানে এটাই অনেক অবাক লাগে আর কি। আমার বাবার মাথায় গুলি লেগেছিল এবং এই জায়গাটা থ্যাতলানো ছিল এবং খুব সম্ভবত গুলিটা গাল দিয়ে বের হয়ে গেছে। আমি চাইবো না যেন কিনা আমার সবচেয়ে খারাপ শত্রু কখনো তার বাবাকে এইভাবে দেখুক, কখনো না। মাঝে মাঝে নিজেকে বলতাম, আল্লাহ এটা একটা দুঃস্বপ্ন, কেন জানি দরজা খুললে মনে হয় বাবা আম্মু চলে আসবে। এই দুঃস্বপ্ন থেকে আর উঠতে পারলাম না। সেদিন সার্চ অ্যান্ড রেস্কিউ টিমে যারা ভিতরে ঢুকেছিল তাদের ভিতরে একজন ছিল ক্যাপ্টেন শাহনাজ। এসএমজিটি সিলিংটা নরমাল সিলিং এর মতো না, একটু টেল ইউ দ্যাট এই সিলিং বাইনোকুলারটা আমরা আরবিতে ব্যবহার করি না, আমার জানার মতে বিডের ব্যবহার করে না। তো ওইটাই আমার কাছে ফার্স্ট ইয়ে লাগছে যে এটা বাধা কেন এরকম, আর এই সিলিংটার মধ্যে টাইগার লেখা, কিন্তু ওইটা একটা অর্ডিন্যান্স ইস্যু আইটেম বাট নট ফ্রম আওয়ার মিলিটারি। এই কোয়েশ্চেনগুলো তো আসলে মানে এটার পরিষ্কার উত্তর পাওয়া দরকার। পিলখানার এই হত্যাকাণ্ডের ঘটনাটির পর যখন 27 তারিখে আমরা ভিতরে ঢুকি এবং পরবর্তীতে তার অবস্থা দেখতে পাই, এটা পরিষ্কার হয়ে যায় যে এটা একটা সুপরিকল্পিত হত্যাকাণ্ড এবং তখন সমগ্র সেনাবাহিনী কিন্তু ক্ষোভে ফুঁসে ওঠে এবং সেই ক্ষোভ দমনের জন্য শেখ হাসিনা একটি দরবার ডাকে মার্চের 1 তারিখে সেনাকুঞ্জে। এই ঘটনায় সমস্ত সামরিক অফিসাররা এখানে উপস্থিত যারা ছিল তারা ক্ষোভে বিক্ষুব্ধ হয়ে ওঠে।